স্টুডেন্টস, ওয়েলকাম টু RSH এডুকেয়ার। আজকে আমাদের ইংলিশ পেডাগজির টপিক রেমিডিয়াল টিচিং বা সংশোধনমূলক শিক্ষণ। তো ক্লাস শুরু করার আগে বলে দিই যে আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, তার জন্য গলার অবস্থা খুবই খারাপ। হয়তো সেই জন্য আজকে সাউন্ডে কিছু প্রবলেম হতে পারে, তার জন্য আগে ভাগেই সরি বলে নিচ্ছি। তো আমরা যে ইংলিশ পেডাগজি যে টোটাল যে সিরিজ করছি, তো সেখানে প্রায় সিরিজ কমপ্লিট হয়ে এসেছে। তো আজকে যেটা পড়বো আমরা সেটা হচ্ছে যে শিক্ষার্থীদের, অর্থাৎ যারা সাধারণত দুর্বল বা অন্যান্য শিক্ষার্থীদের তুলনায় তাদের কোনো ক্ষেত্রে শেখার ক্ষেত্রে বোঝার ক্ষেত্রে কোনো সমস্যা হলে তাদের সেই সমস্যাগুলো দূরীকরণ করার জন্য যে পুনর্বার বা বারংবার যে শিক্ষা প্রক্রিয়ার দ্বারা যে তাদের যে শেখানোর যে পদ্ধতি, সেটাকেই এক কথায় আমরা রেমিডিয়াল টিচিং বলে থাকি। তো আমি সিটেট আর টেটের যেহেতু টোটাল সিলেবাস একসাথে কমপ্লিট করাচ্ছি, তা তোমরা যদি এই সিরিজের প্রত্যেকটি ভিডিওর আপডেট পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো। আর শুধুমাত্র আপার প্রাইমারির প্রত্যেকটি সাবজেক্টে আমি পুরো সিলেবাস যেহেতু কমপ্লিট করাচ্ছি, তোমরা চাইলে চ্যানেলের প্লে লিস্টে গিয়ে প্রত্যেকটি ভিডিও ডিটেলস তোমরা দেখে নিতে পারো। তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। ফার্স্টেই আমরা যেটা দেখব সেটা হচ্ছে, অর্থাৎ আমরা এক কথায় জানবো যে সংশোধনমূলক শিক্ষণ বা রেমিডিয়াল টিচিং কি। We all know that learning is a complex activity, অর্থাৎ আমরা সবাই জানি যে এই যে শিখন প্রক্রিয়া সেটি কিন্তু খুব একটি জটিল প্রক্রিয়া। It becomes more complex when we learn a foreign language. এই শিখন প্রক্রিয়াটি তখন আরও জটিল হয়ে যায় যখন আমরা কোনো বিদেশি ভাষা শিখি। অর্থাৎ আমরা যখন মাতৃভাষা শিখি, সেটা যেহেতু আমাদের জন্মগত, আমরা ছোট থেকে বাড়িতে এই ধরনের কথা শুনে শুনে বড় হই, তো তার জন্য কিন্তু আমাদের অতটা স্ট্রাগল করতে হয় না। অর্থাৎ কথ্য ভাষা যেটা, সেটা কিন্তু আমরা খুব সহজেই শিখে যাই। হ্যাঁ, লেখার ক্ষেত্রে কিন্তু আমাদের মাতৃভাষাও শিখতে হয়। কিন্তু যখন আমরা কোনো ফরেন ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আমাদের মাতৃভাষার বাইরে যখন আমরা কোনো ভাষা শিখছি, বিশেষ করে যেহেতু ইংরেজি ভাষা আমাদের শিক্ষার একটি অন্যতম মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়, তো সেক্ষেত্রে আমাদের ইংরেজি ভাষা শিক্ষার ক্ষেত্রে যখন আমরা সেটা বলতে যাই, সেই বলার ক্ষেত্রেও কিন্তু আমাদের যথেষ্ট স্ট্রাগল করতে হয়। In every class, we can find some students who do not make satisfactory progress in English. আমরা যদি প্রত্যেকটি বিদ্যালয়ে প্রত্যেকটি শ্রেণীকক্ষে দেখি, সেখানে ইংলিশের যে পার্টিকুলার যে ক্লাস হয়, সেখানে কিন্তু দেখতে পাই যে কিছু না কিছু এরকম শিক্ষার্থী থেকে থাকে যেখানে তাদের কিন্তু যে পরিমাণে উন্নত হওয়ার, অর্থাৎ তাদের দক্ষতা যতটা ভাষাগত দিক থেকে যতটা উন্নত হওয়ার দরকার ততটা কিন্তু হয় না, অর্থাৎ তারা পিছিয়ে থাকে। Remedial teaching is the teaching or instructional work carried out to provide remedial measures to help the pupils to get rid of their common or specific weakness. এই রিমিডিয়াল টিচিং বা সংশোধনমূলক শিখন হলো এমনই একটি প্রক্রিয়া যার দ্বারা কোন শিক্ষার্থীর মধ্যে কতটা দুর্বলতা আছে, সে কোন দিক থেকে কতটা পিছিয়ে পড়ছে, সেই দিকগুলো লক্ষ্য করে তার চাহিদা অনুযায়ী সেগুলিকে সংশোধন করার সুযোগ দেওয়া। Thus, depending upon the general or specific nature of the weakness or learning difficulties of the pupils, one has to take appropriate steps for the organization of remedial teaching for the needy pupils. অর্থাৎ এটি পুরোপুরি নির্ভর করে যে কোনো শিক্ষার্থীর সাধারণ অথবা বিশেষ কোনো ধরনের দুর্বলতা বা তার শিখন অক্ষমতা, যেগুলিকে স্টেপ বাই স্টেপ, অর্থাৎ সেগুলোকে খুব ভালোভাবে নির্ধারণ করতে হবে এবং ক্রমাগত তাদের সেই সংশোধনমূলক শিক্ষণ দ্বারা, অর্থাৎ তাদের সেই ভুলগুলোকে সংশোধনের দ্বারা তাদের চাহিদাগুলোকে পরিপূর্ণ করার যে টোটাল যে প্রক্রিয়া, সেটিকেই কিন্তু বলা হচ্ছে রেমিডিয়াল টিচিং বা সংশোধনমূলক শিক্ষণ। এই যে রেমিডিয়াল টিচিং, এর কিছু বৈশিষ্ট্য আছে, অর্থাৎ রেমিডিয়াল টিচিংকে কোন ক্ষেত্রে প্রয়োগ করতে হবে সেগুলো আমরা দেখে নেব। ফার্স্ট হচ্ছে, অর্থাৎ যে ধরনের শিক্ষার্থীর ওপর রেমিডিয়াল টিচিং প্রবর্তন করা হবে তাদের কি বৈশিষ্ট্য, অর্থাৎ শিক্ষার্থীদের চিহ্নিত করতে হবে। সেই দুর্বল শিক্ষার্থীদের চিহ্নিতকরণ বা তাদের বৈশিষ্ট্য কী সেগুলো আমাদের দেখে নিতে হবে। ফার্স্ট হচ্ছে পুয়ার মেমোরি,
অর্থাৎ তাদের যেসব শিক্ষার্থীর মনে রাখার ক্ষমতা কম। নেক্সট, ল্যাক অফ লার্নিং মোটিভেশন, যাদের মনোযোগের অভাব, অর্থাৎ যেসব শিক্ষার্থীরা ক্লাসের মধ্যে খুব সহজেই অমনোযোগী হয়ে পড়ে। রিলেটিভলি পুয়ার কম্প্রিহেন্সিভ পাওয়ার, অর্থাৎ যাদের পঠন ক্ষমতা দুর্বল। কম্প্রিহেনশন টেস্ট, কম্প্রিহেন্সিভ কোয়েশ্চেন, এই কথাটা কিন্তু আমরা বারবারই দেখি আমাদের সামনে আসে। সেক্ষেত্রে কোনো কিছু পড়ে তার বোধগম্যতা বুঝে তার অন্তর্গত যেসব সমস্যা রয়েছে তার সমাধান করাকে বলা হয় এক কথায় কম্প্রিহেনশন টেস্ট। তো সেক্ষেত্রে এখানে কম্প্রিহেন্সিভ পাওয়ার বলতে তার বোধগম্যর ক্ষমতা, অর্থাৎ কোনো কিছু পড়ার ক্ষেত্রে যেরকম দুর্বলতা রয়েছে, তেমনি সে যে কোনো জিনিস পড়ে তার যে বোঝার যে ক্ষমতা, যাদের এই বোঝার ক্ষমতা কম সেখানেই বলা হচ্ছে রিলেটিভলি পুয়ার কম্প্রিহেনসিভ পাওয়ার। শর্ট অ্যাটেনশন স্প্যান, যারা খুব সহজেই অমনোযোগী হয়ে ওঠে। অর্থাৎ মোটিভেশন, অর্থাৎ তাদের মধ্যে আগ্রহ এবং মনোযোগ কম। আর এখানে অ্যাটেনশন, এখানে কি কিছু কিছু বাচ্চা আছে যে কিছুক্ষণ হলেও মনোযোগী থাকে, কিন্তু কিছু কিছু বাচ্চারা বা শিক্ষার্থীরা এমন থাকে তারা একেবারেই মনোযোগী হয় না, সবসময় একটা অস্থির ভাব, চঞ্চলতা ভাব এগুলো থাকে। তাদের মধ্যেই কিন্তু কোনো জিনিস শেখার, অর্থাৎ দেখা যায় যে হয়তো তাদের আইকিউ টেস্ট করলে দেখা যাবে তাদের আইকিউ ঠিকই আছে, অনেক বেশি আছে হয়তো, কিন্তু তাদের এই যে অমনোযোগী, এত বেশি তারা অমনোযোগী বা চঞ্চল হয়, তাদের কিন্তু সেক্ষেত্রে কোনো জিনিস শিখতে দেরি হয় এবং তাদের জন্যই কিন্তু সেই একই শিক্ষণ প্রক্রিয়া বারবার সংশোধনীমূলক শিক্ষণে প্রয়োগ করতে হয়। ইজিলি ডিস্ট্র্যাক্ট বাই আদার থিংস, এটাও ঠিক একই জিনিস, যে যারা খুব সহজেই অমনোযোগী হয় তারা কিন্তু খুব সহজেই কোনো ছোট ছোট জিনিস দিয়ে, অর্থাৎ তাদের মনোযোগটা বিভাগ হয়ে যায়। যেমন প্রায় ক্ষেত্রে বিশেষ করে যারা প্রাইমারি বা প্রি প্রাইমারি স্টেজে যেসব শিক্ষার্থীরা রয়েছে বা শিশুরা রয়েছে, তারা দেখবে পড়তে পড়তে প্রায় সময় খেলার জিনিস নিয়ে টানাটানি করতে থাকে, খেলবো না, অর্থাৎ পড়ার যেটুকুনি সে যে শিখবে তার মধ্যে একটা অস্থিরতা ভাব বা সহজেই কোনো জিনিসের প্রতি অমনোযোগী হয়ে যাওয়া, এই জিনিসগুলো কিন্তু হলে, যেহেতু শিখন দক্ষতা বৃদ্ধি হতে সময় লাগে, তো সেক্ষেত্রে কিন্তু রেমিডিয়াল টিচিং এখানে প্রয়োগ করা হয়। হ্যাভ ডিফিকাল্টি ইন আন্ডারস্ট্যান্ডিং নিউ কনসেপ্টস, যাদের নতুন কোনো জিনিসের সম্পর্কে ধারণা তৈরি হতে সময় লাগে। ল্যাক অফ সেলফ কনফিডেন্স, যখন একটি শ্রেণীকক্ষে দেখা যাবে একজন বা গুটি কয়েক শিক্ষার্থী তারা অন্যান্য শিক্ষার্থীদের তুলনায় পিছিয়ে পড়ছে, তারা দুর্বল দেখছে নিজেদের, তখন কিন্তু তাদের মধ্যে একটা আত্মবিশ্বাসের অভাব জন্মায়, আর এই আত্মবিশ্বাসের অভাব থেকেই কিন্তু তারা আরও বেশি পিছিয়ে পড়তে থাকে। নেক্সট হচ্ছে উইক ইন প্রবলেম সলভিং পাওয়ার। প্রত্যেকটা শিশুরই যেহেতু ক্ষমতা বিভিন্ন হয়, তাহলে সেক্ষেত্রে যখন কোনো সমস্যার সমাধান করতে দেওয়া হয় সেখানে কিন্তু সব শিক্ষার্থী সমানভাবে পারদর্শী হয় না। তো সেক্ষেত্রে যারা এই সমস্যাগুলি সমাধানে একটু পিছিয়ে পড়ে তাদের ক্ষেত্রে কিন্তু এই রেমিডিয়াল টিচিং প্রয়োগ করা হয়। নিড মোর টাইম টু কমপ্লিট অ্যাসাইনমেন্টস, এই যে শিক্ষার্থীদের কাছ থেকে ফিডব্যাক নেওয়ার জন্য বা তারা কতটা কি কাজ শিখেছে সেটা জানার জন্য তাদের বিভিন্ন ধরনের অ্যাসাইনমেন্ট দেওয়া হয়, এবং অ্যাসাইনমেন্টগুলো তৈরি করার জন্য তাদের ক্ষেত্রে কিছু নির্দিষ্ট টাইম অর্থাৎ সময় নির্ধারণ করে দেওয়া হয়। সেক্ষেত্রেও অনেক সময় দেখা যায় যে ম্যাক্সিমাম স্টুডেন্টই দেখা যায় নির্ধারিত সময়ের মধ্যে অ্যাসাইনমেন্ট কমপ্লিট করে নেয়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আছে কিছু শিক্ষার্থী আছে তারা নির্ধারিত সময়ের মধ্যে তাদের কোনো সমস্যাগত কারণে তারা সেগুলো করতে পারে না বা পুরোপুরি কমপ্লিট করে উঠতে পারে না। তো সেক্ষেত্রে তাদের জন্য পুনরায় নয় সময় নির্ধারণ করে বাড়ানো হয়, বা তারা অ্যাসাইনমেন্ট কীভাবে করতে পারে, কোথায় সমস্যা হচ্ছে সেই সমস্যাগুলোকে জেনে তাদের সেই সমস্যাগুলির সমাধান করতে সহায়তা করা হয়। অর্থাৎ এক্ষেত্রেও কিন্তু সংশোধনীমূলক শিক্ষণের প্রয়োগ করা হয়ে থাকে। ফেল টু grasp information effectively and mix things up easily, অর্থাৎ যে জিনিসগুলো তাদের কাজ করতে দেওয়া হয় সেগুলো তারা সহজে ধরতে পারে না এবং তারা সব কিছু জিনিস একসঙ্গে মিক্স আপ করে ফেলে। অর্থাৎ ধরো দেওয়া হলো
আমরা যখন কোনো শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট বা কোনো কাজ দিই, সেখানে তো পার্টিকুলার একটা বিষয় দেওয়া হয় না, অর্থাৎ একটি শ্রেণীতে তার বিভিন্ন বিষয়ের অ্যাসাইনমেন্ট দেওয়া হয়। অনেক ক্ষেত্রে দেখা যায় যে শিক্ষার্থীরা সেই বিষয়গুলির মধ্যে, অ্যাসাইনমেন্টগুলোর মধ্যে বা বিষয়গুলির কাজগুলির মধ্যে তারা এই সমস্যাগুলিকে একসাথে এলোমেলোভাবে জড়িয়ে ফেলে। তো সেক্ষেত্রে কিন্তু তাদের এই সমস্যাগুলি দূরীকরণে এই রিমিডিয়াল টিচিংয়ের প্রয়োগ করা হয়। নেক্সট হচ্ছে অবজেক্টিভস বা উদ্দেশ্য, অর্থাৎ এই যে রিমিডিয়াল টিচিং বা সংশোধনমূলক শিখন রয়েছে তার উদ্দেশ্যগুলি কী কী। To provide learning support to students who are not as good as their peers in performance, অর্থাৎ একই শ্রেণীকক্ষে যেসব শিক্ষার্থীরা পিছিয়ে পড়ছে তার অন্যান্য শিক্ষার্থী বা সহপাঠীদের তুলনায়, তাদের সাহায্য করা যাতে তারাও তাদের সমতুল্য হয়ে ওঠে। স্কুল কারিকুলাম অ্যান্ড টিচিং স্ট্র্যাটেজিস, স্কুলে যে পাঠ্যক্রম থাকবে এবং যে শিক্ষণ যে প্রক্রিয়া থাকবে সেগুলো যাতে তারা সহজেই বুঝতে পারে সেগুলির দিকে লক্ষ্য করা হয়। ডিজাইনস ইন্ডিভিজুয়ালাইজড এডুকেশনাল প্রোগ্রাম, অর্থাৎ যারা পিছিয়ে পড়ছে বা যারা অপেক্ষাকৃত দুর্বল তাদের জন্য আলাদা করে কিছু এডুকেশনাল প্রোগ্রাম ডিজাইন করতে হবে। স্ট্রেংথেন দেয়ার কনফিডেন্স, যেসব ক্ষেত্রে শিক্ষার্থীরা পিছিয়ে পড়ছে, তাদের আত্মবিশ্বাস দুর্বল হয়ে পড়ছে, সেক্ষেত্রে তাদের আত্মবিশ্বাস কিভাবে পুনরায় ফিরিয়ে আনা যায় সেদিকে চেষ্টা করা। এনহ্যান্স দেয়ার এফেক্টিভনেস অফ লার্নিং, শিখন প্রক্রিয়ার ক্ষেত্রে তাদের মনোযোগ কিভাবে আনা যায়, তাদের আরও কিভাবে নিয়োগ করা যায়, তারা এই শিখন প্রক্রিয়ার সঙ্গে নিজেদের কিভাবে আরও নিযুক্ত করতে পারে সেদিকে লক্ষ্য রাখা। সিস্টেম্যাটিক ট্রেনিং টু ডেভেলপ স্টুডেন্টস স্কিলস, শিক্ষার্থীর দক্ষতাগুলিকে বিভিন্ন ট্রেনিং দ্বারা বা বিভিন্ন কার্যকলাপের দ্বারা কিভাবে একটি নির্দিষ্ট পর্যায়ক্রমে সাজানো যায় সেদিকে লক্ষ্য রাখা যায়। ইট হেল্প স্টুডেন্টস পজিটিভ অ্যাটিটিউডস অ্যান্ড ভ্যালিউস, এই সংশোধনমূলক শিক্ষণের দ্বারা, অর্থাৎ এই সংশোধনমূলক শিক্ষণের যেহেতু দুর্বল এবং পিছিয়ে পড়া শিক্ষার্থীদের পুনরায় বারবার সুযোগ দেওয়া হয় এবং তাদের যে দুর্বলতাগুলি কাটানোর যেহেতু সুযোগ দেওয়া হয়, তো সেক্ষেত্রে তাদের মধ্যে একটি সকারাত্মক যে অর্থাৎ পজিটিভ এনার্জি বা অ্যাটিটিউড যেগুলো আছে এবং তাদের মধ্যে এই ধরনের সকারাত্মক নীতিসমূহেরও বিকাশ ঘটে। ইট প্রিপেয়ার্স দেম ফর ফিউচার স্টাডিজ অ্যান্ড কেরিয়ার, তাদের দুর্বলতাগুলি যদি খুব সহজেই দূর করা যায় তাহলে কিন্তু তারা ভবিষ্যতে যাতে তারা তাদের অর্থাৎ তারা যে জীবিকামূলক যে বিভিন্ন ট্রেনিং আছে বা তাদের ভবিষ্যতে পেশা নির্ধারণের ক্ষেত্রেও কিন্তু তাদের একটা রাস্তা দেখানো বা গাইড করার কিন্তু জায়গা তৈরি করা যায়। নেক্সট হচ্ছে প্রিন্সিপালস, অর্থাৎ এই নীতিগুলি কী কী। প্রথমে হচ্ছে টিচিং প্রিপারেশন, অর্থাৎ এক্ষেত্রে কিন্তু কি প্রসেসে টিচিং করা হবে তার জন্য কিন্তু একটি পুরোপুরি কিভাবে শিক্ষা দান করা হবে তার জন্য আলাদা আগে থেকে কিভাবে টিচিং করা হবে তার জন্য তৈরি করতে হবে। ডিভাইস ভেরিয়াস লার্নিং অ্যাক্টিভিটিস, শিক্ষণ প্রক্রিয়াকে বিভিন্ন দিক থেকে অর্থাৎ বিভিন্ন জায়গায় যাতে এটিকে প্রয়োগ করা যায়, বিভিন্ন দিকে যাতে এগুলোকে ছড়িয়ে অর্থাৎ সার্বিক বিকাশ যাতে শিক্ষার্থীর হয় সেই রকমভাবে কিন্তু কার্যকলাপ করতে হবে। ডিজাইন মিনিংফুল লার্নিং সিচুয়েশন, শিক্ষণ পরিবেশকে এমনভাবে তৈরি করতে হবে যেখানে কিন্তু শিক্ষার্থীর শুধু শিক্ষণ দক্ষতার বিকাশ হবে না, তার যেন না হয় সেই শিক্ষণ প্রক্রিয়ার যেন অর্থবহ বিকাশ ঘটে, অর্থাৎ শিক্ষার্থীর বোধগম্যতা যাতে বৃদ্ধি পায়। টিচিং অ্যাপ্রোচেস, অর্থাৎ যে প্রক্রিয়া দ্বারা শিক্ষাদান করা হবে সেই শিক্ষাদান পদ্ধতি যেন বিজ্ঞানসম্মত হয়, শিশুর অর্থাৎ শৈশব মনোবিজ্ঞানসম্মত হয় সেদিকে কিন্তু লক্ষ্য রাখা হয়। প্রোভাইড ক্লিয়ার ইনস্ট্রাকশনস, অর্থাৎ যে প্রক্রিয়া দ্বারা শিক্ষণ প্রক্রিয়াটি যে চলবে সেক্ষেত্রে যে নির্দেশাবলীগুলি হবে সেগুলো যেন খুব বাস্তবসম্মত হয় এবং সুস্পষ্ট হয়। সামেটিভ দেয়ার মেন পয়েন্টস, এর আগে আমরা যখন অ্যাসেসমেন্ট করেছি তখন ফর্মেটিভ সামেটিভ অ্যাসেসমেন্ট করেছি, তো সেক্ষেত্রে সামেটিভ অর্থাৎ
পুরো যে প্রক্রিয়াটি চলার পর তাদের যে মূল্যায়ন হবে, সেখানে কিন্তু এই যে সামেটিভ অ্যাসেসমেন্ট যেগুলো করা হয়, তার যে পয়েন্টগুলো থাকে সেগুলো যেন খুব ক্লিয়ারলি থাকে, এবং রিমিডিয়াল টিচিংয়ের ক্ষেত্রেও কিন্তু সেই সামেটিভ অ্যাসেসমেন্টের প্রক্রিয়াগুলোকেই ফলো করা হয়। এনহ্যান্স লার্নিং ইন্টারেস্ট অ্যান্ড মোটিভেশন, যেহেতু আগেই বলা হয়েছে যে এক্ষেত্রে শিক্ষার্থীদের আগ্রহ এবং মনোযোগ খুব কম থাকে, তারা খুব সহজেই অমনোযোগী হয়ে পড়ে। তো সেক্ষেত্রে শিক্ষার্থীর আগ্রহ এবং মনোযোগ কী করে বাড়ানো যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। এনকারেজ পিপলস অ্যাক্টিভ পার্টিসিপেশন ইন ক্লাস অ্যাক্টিভিটিস, শ্রেণীকক্ষের মধ্যে তারা যাতে আরও বেশিভাবে নিজেদের নিযুক্ত করতে পারে বা তাদের যাতে আরও বেশিভাবে নিয়োগ করা যায়, সেই দিকে কিন্তু তাদের উৎসাহ দিতে হবে। ফোকাস অন লার্নিং প্রসেস, যে টোটাল যে শিখন প্রক্রিয়া আছে সেদিকে কিন্তু বেশি নজর দিতে হবে। শো কনসার্ন ফর দ্য পারফরমেন্সেস অফ ইন্ডিভিজুয়াল পিপলস, যেহেতু সংশোধনমূলক শিক্ষণ দুর্বল শিক্ষার্থীদের জন্যই স্পেশালি ডিজাইন করা হচ্ছে, তো সেক্ষেত্রে প্রত্যেকটি দুর্বল শিক্ষার্থীর চাহিদা অনুযায়ী যেন এই রিমিডিয়াল টিচিংয়ের প্রসেসটিকে ফলো করা হয়। এই যে রিমিডিয়াল যে টিচিং প্রসেস রয়েছে, তো সেক্ষেত্রে যে কিছু কিছু স্ট্র্যাটেজি বা কিছু কিছু পদ্ধতি অনুসরণ করা হয়েছে, সেগুলো কি কি আমরা দেখে নেব। ফার্স্ট হচ্ছে ইন্ডিভিজুয়ালাইজড এডুকেশনাল প্রোগ্রাম, বা যেটাকে আইইপি বলা হয়। এক্ষেত্রে বলে রাখি যে আইইপি ফুল ফর্ম কি, এটি কিন্তু প্রায় সময় এসে থাকে। সেক্ষেত্রে হবে ইন্ডিভিজুয়ালাইজড এডুকেশনাল প্রোগ্রাম। এটি কোন ক্ষেত্রে ব্যবহার হয়, এর উপযোগিতা কী কী, সেগুলো কি আমরা পরে ডিসকাস করছি। তো এই আইইপি কিন্তু খুব ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে পিয়ার সাপোর্ট প্রোগ্রাম, থার্ড হচ্ছে রিওয়ার্ড স্কিম, এবং ফোর্থ হচ্ছে হ্যান্ডলিং স্টুডেন্টস বিহেভিয়ার প্রবলেমস। তো চারটে প্রধানত পদ্ধতি বা স্ট্র্যাটেজি ফলো করা হয়। এবার এই স্ট্র্যাটেজিগুলো কি, এগুলো আমরা এবার ডিটেলসে দেখে নেব। ফার্স্টেই যেটা আমি বললাম, যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আইইপি বা ইন্ডিভিজুয়ালাইজড এডুকেশনাল প্রোগ্রাম। ইন্ডিভিজুয়ালাইজড এডুকেশনাল প্রোগ্রাম কথার মধ্যেই বোঝা যাচ্ছে যে প্রত্যেকটি শিক্ষার্থীর জন্য আলাদাভাবে শিক্ষণ প্রক্রিয়া। তো সেক্ষেত্রে কী হবে, রিইনফোর্সিং দ্য ফাউন্ডেশন অফ লার্নিং, অর্থাৎ এই যে শিখন প্রক্রিয়া আছে সেখানে রিইনফোর্সিং, অর্থাৎ বারবার তাদের শিখন প্রক্রিয়াকে, অর্থাৎ যতক্ষণ না তাদের এই শিখন দক্ষতা পরিপূর্ণ বিকাশ হচ্ছে ততক্ষণ কিন্তু বারবার এই প্রক্রিয়াটিকে চালাতে হবে। হেল্পিং স্টুডেন্টস ওভারকাম দেয়ার লার্নিং ডিফিকাল্টিস, যাতে তারা খুব সহজ এবং সাবলীলভাবে তাদের এই যে শিখন অক্ষমতা বা দুর্বলতাগুলোকে কাটিয়ে উঠতে পারে। ডেভেলপিং দেয়ার পোটেনশিয়ালিস্ট শুড ইনক্লুড শর্ট টার্ম অ্যান্ড লং টার্ম টিচিং অবজেক্টিভস। এই সংশোধনমূলক প্রক্রিয়া বা রিমিডিয়াল টিচিং প্রক্রিয়ার দ্বারা তাদের মধ্যে যে তাদের অন্তর্গত যে বা অন্তর্নিহিত যে ক্ষমতা বা দক্ষতাগুলি আছে সেগুলি যেন বৃদ্ধি করা যায়। সেটি শর্ট টার্ম অর্থাৎ স্বল্প সময়তেও হতে পারে, বা লং টার্ম বা দীর্ঘ সময়ের ক্ষেত্রেও হতে পারে। অর্থাৎ এই যে তাদের উন্নতি ঘটানো, সেটি কিন্তু কারোর ক্ষেত্রে অল্প সময়ও হতে পারে, কারোর ক্ষেত্রে দীর্ঘ সময়ও হতে পারে। সেক্ষেত্রে তাদের কি মানে কোন শিক্ষার্থীর কম সময় হচ্ছে, কোন শিক্ষার্থীর দীর্ঘ সময় লাগছে, সেই হিসেবে কিন্তু তাদের ইন্ডিভিজুয়ালি আইডেন্টিফাই করতে হবে। নেক্সট হচ্ছে টিচার মাস্ট ইভ্যালুয়েট দ্য এফেক্টিভনেস অফ দ্য ওয়ার্ক, অর্থাৎ যখনই রিমিডিয়াল টিচিং হচ্ছে তখন একটা যে রিমিডিয়াল টিচিং প্রক্রিয়া হয়ে গেল, তার সঙ্গে সঙ্গেই তার কিন্তু মূল্যায়ন করতে হবে। অর্থাৎ তার কাছ থেকে ফিডব্যাক নিয়ে দেখতে হবে তার রিমিডিয়াল টিচিং কতটা সাকসেসফুল হয়েছে। তো সেক্ষেত্রে তার যদি কিছু উন্নতি হয়, তাহলে যেখানে উন্নতি হয়েছে সেখানে আর রিমিডিয়াল টিচিংয়ের দরকার নেই, কিন্তু যেখানে দুর্বলতা তারপরেও থেকে গেল সেখানে কিন্তু পুনরায় রেমিডিয়াল টিচিং প্রসেসকে কার্যকরী করতে হবে। ট্রাই টুগেদার ওপিনিয়ন অফ পিপলস ফর ইম্প্রোভাইজেশন, মাঝে মাঝেই তাদের কাছ থেকে ফিডব্যাক বিভিন্ন প্রক্রিয়ার দ্বারা নিয়ে দেখতে হবে যে তারা কতটা ইম্প্রোভাইজ করছে, অর্থাৎ তাদের মধ্যে কতটা উন্নতি ঘটছে, তাদের মধ্যে কতটা দক্ষতার বিকাশ ঘটছে। এগুলো কিন্তু প্রায় সময় দেখতে হবে, দেখলেই তবেই বোঝা যাবে যে রিমিডিয়াল টিচিং কতটা সাকসেসফুলি কাজ করছে।
নেক্সট হচ্ছে পিয়ার সাপোর্ট প্রোগ্রাম, অর্থাৎ সহপাঠী। পিয়ার গ্রুপস বলতে এর আগেও আমরা দেখেছি যে পিয়ার গ্রুপস বলতে সহপাঠী, অর্থাৎ একই শ্রেণীকক্ষে বা একই জায়গায় যে যারা পড়াশোনা করছে, খেলাধুলো করছে, অর্থাৎ তাদের সঙ্গী সাথীদের দ্বারা তাদের সাহায্য করা। এক্ষেত্রে কী হবে, টু স্ট্রেংথেন দেয়ার অ্যাওয়ারনেস। যখন শিক্ষক বা শিক্ষিকা শিক্ষার্থীকে কিছু বোঝায়, তখন কিন্তু শিক্ষার্থীরা বোঝে হয়তো ভালোভাবে, কিন্তু তাদের কোথাও না কোথাও অনেক ক্ষেত্রে জড়তা থেকে যায়। কিন্তু সেই একই জিনিস যখন তাদের সঙ্গী সাথীরা বা বন্ধুরা বোঝায়, তখন কিন্তু তারা অনেকটাই সহজ এবং সাবলীলভাবে বুঝতে পারে। কারণ আমরা সবাই জানি আমাদের মধ্যে এই সাইকোলজি কাজ করে, কারণ আমরা বন্ধুদের সাথে যতটা কমফোর্টেবল বা যতটা সাবলীলভাবে মিশতে পারি, ততটা কিন্তু সব ক্ষেত্রে শিক্ষক বা শিক্ষিকার কাছে সাবলীলভাবে শিখতে পারি না। তো সেক্ষেত্রে পিয়ার সাপোর্ট প্রোগ্রামের এটাই উদ্দেশ্য যে একই শ্রেণীকক্ষে যারা অপেক্ষাকৃত উন্নত শিক্ষার্থী, তারা তাদের অপেক্ষাকৃত দুর্বল যে সহপাঠী রয়েছে তাদের দ্বারা তাদের মধ্যে এই যে পিছিয়ে পড়ার বা তাদের সমস্যাগুলিকে, সে অ্যাওয়ারনেসগুলো জাগ্রত করা। এক্সপ্যান্ড দেয়ার কমিউনিকেশন অ্যান্ড কোঅপারেশন স্কিল। এর দ্বারা যে দুর্বল আছে তারও যেরকম কিছু দক্ষতার বিকাশ ঘটছে, তার সাথে যে অপেক্ষাকৃত একটু বেশি জানে বা বেশি দক্ষ, তারও কিন্তু সেটি বারবার তার সহপাঠীকে শেখাতে গিয়ে তার দক্ষতারও কিন্তু আরও বিকাশ ঘটছে। অর্থাৎ তাদের মধ্যে পুনরায় যোগাযোগ স্থাপন এবং সহায়তা প্রবণ, অর্থাৎ তাদের এক কথায় বলা যাচ্ছে তাদের কিন্তু অটোমেটিক্যালি একটা সামাজিক দক্ষতার বিকাশ করছে। টু বিল্ড এ গুড ইন্টারপার্সোনাল রিলেশনশিপ। এর আগে আমি যখন পেডাগজির ক্লাস করিয়েছি, অর্থাৎ ইংলিশেরই পেডাগজির ক্লাস করিয়েছি, তখন আমি সেখানে ইন্টারপার্সোনাল আর ইন্ট্রাপার্সোনাল কি সেটা আমি বলিয়েছি। তো ইন্টারপার্সোনাল আমি আবারও বলে দিচ্ছি, ইন্টারপার্সোনাল মানে যখন দুজন ব্যক্তির মধ্যে কোনো কথা, আর ইন্ট্রাপার্সোনাল হচ্ছে যখন নিজের সঙ্গে নিজের কথা, সেটাকে বলা হচ্ছে ইন্ট্রাপার্সোনাল। আর যখন একে অপরের সাথে হয় তখন সেটা হচ্ছে ইন্টারপার্সোনাল। তো এই দুটোকে কিন্তু কখনো মিক্সড করবে না। যখন পরীক্ষায় কোয়েশ্চেন আসে এই ইন্টারপার্সোনাল আর ইন্ট্রাপার্সোনাল দুটো কিন্তু আসে, তখন কিন্তু খুব ক্লোজ আসে, তখন বুঝতে কিন্তু অসুবিধা হয়। তো এখানে বলা হয়েছে যেহেতু পিয়ার সাপোর্ট প্রোগ্রামের কথা বলা হচ্ছে, তাহলে সেখানে শিক্ষার্থীরা একে অপরের যখন সহায়তা করছে, তাহলে তাদের মধ্যে কিন্তু ইন্টারপার্সোনাল রিলেশনশিপ তৈরি হচ্ছে। ইন্সপায়ার দেম ফর লিডারশিপ। এক্ষেত্রে যে শিক্ষার্থী তার অপেক্ষাকৃত দুর্বল সহপাঠীদের শেখাচ্ছে বা তাদের সাহায্য করছে তাদের কাজগুলো করতে, সেক্ষেত্রে তার মধ্যে কিন্তু এই যে লিডার, অর্থাৎ নেতৃত্ব গঠনের কিন্তু একটা দক্ষতার বিকাশ ঘটছে। টু এনহ্যান্স দ্য এফেক্টিভনেস অফ দ্য প্রোগ্রাম। এর দ্বারা কিন্তু যে কার্যকলাপ দেওয়া হচ্ছে, সেখানে তাদের মধ্যে তাদের দক্ষতা, তাদের কার্যক্ষমতা, তাদের নিজেদের যে নিযুক্তি, সেটি কিন্তু আরও বৃদ্ধি পাচ্ছে। রেগুলার রিভিউ। এক্ষেত্রে যেহেতু নিজেরাই নিজেদের কাজগুলিকে করছে, নিজেরা নিজেদের মধ্যে সহায়তা দান করছে, একে অপরের কাজগুলিকে তারা পর্যালোচনা করছে, পুনর্বিবেচনা করছে, তাহলে এর মধ্যে কিন্তু তাদের নিজেদেরই বারবার কিন্তু একটা রিভিউ বা পুনর্বিবেচনার সুযোগ তৈরি হচ্ছে। নেক্সট হচ্ছে রিওয়ার্ড স্কিম, অর্থাৎ যেটাকে পুরস্কার দান এক কথায় বলা যায়, পুরস্কার প্রদান যে প্রণালী বা প্রক্রিয়া সেটা। সেট এ ক্লিয়ার অ্যান্ড স্পেসিফিক টার্গেটস। আমরা দেখবে বাড়িতে প্রায় সময়, ছোট বাড়িতে যাদের বাচ্চা আছে, প্রায় সময় বলে থাকি তাদের দিয়ে যদি কোনো কাজ করানো হয় বা কোনো তারা হয়তো দেখা যাচ্ছে খুব দুষ্টুমি করছে, পড়তে চাইছে না বা কোনো কথা শুনতে বললে তারা শুনছে না, আমরা তাদের কি সহজেই একটা জিনিস বলে দিয়ে থাকি যে বাবু তুমি এই কথাটা শোনো, আমরা তোমাকে এই জিনিসটা দেবো, কি তুমি এখন পড়ে নাও, তোমাকে একটা খেলনা কিনে দেবো। অর্থাৎ রিওয়ার্ড স্কিম, তাদের পার্টিকুলার একটা কাজের টার্গেট সেট করে দেওয়া হচ্ছে এবং তার বদলে তাকে একটা পুরস্কার, রিওয়ার্ড, একটা খেলনা হলো, একটা চকলেট দেওয়া হলো, এরকমভাবে একটা স্পেসিফিক একটা টার্গেট সেট করে দেওয়া হচ্ছে। সেট অ্যাচিভেবল অবজেক্টিভস, অর্থাৎ টার্গেট সেট করে দেওয়া হলো কি, যেটা আমি বললাম যে একটা বাচ্চাকে টার্গেট সেট করে দেওয়া হলো, তুমি এটা পড়লে তুমি একটা জিনিস পাবে, তাহলে তার টার্গেট হলো পড়াশোনা করা, আর তার বদলে সে কি অ্যাচিভ করবে, একটা খেলনা বা একটা চকলেট, যেটাই তাকে বলা হলো। তাহলে তার সাথে কি হচ্ছে, তাহলে স্পেসিফিক টার্গেট আর অ্যাচিভেবল অবজেক্টিভ দুটোই একই সাথে ইন্টারকানেক্টেড হয়ে গেল। রিভিউ অ্যান্ড রিভাইজ দ্য রিওয়ার্ড স্কিম
রেগুলারলি। এক্ষেত্রে পুনর্বিবেচনা এবং এই যে পুরস্কার প্রদান এগুলো কিন্তু প্রায় সময়ই করতে হয়, কারণ এর দ্বারা শিক্ষার্থীদের মধ্যে আগ্রহের বিকাশ হয় এবং তারা যে কোনো কাজের মধ্যে নিজেদের নিয়োগ করতে আরও বেশি আগ্রহী বোধ করে। ইনভাইট পেরেন্টস টু হেল্প চিলড্রেন ইমপ্রুভ দেয়ার ওয়ার্ক। এক্ষেত্রে অভিভাবকদের কিন্তু যেসব শিক্ষার্থীরা দুর্বল বা সমস্যা, কোনো ক্ষেত্রে যদি সমস্যা পড়ে যায়, সেক্ষেত্রে কিন্তু অভিভাবকদের এই ধরনের রিওয়ার্ড স্কিম প্রয়োগ করে কিন্তু তাদের সমস্যাগুলিকে দূরকরণের চেষ্টা করার দিকে এগিয়ে আসতে হবে। গিভ ডাইভার্সিফাইড রিওয়ার্ডস টু অ্যাকোমোডেট পিপলস ইন্টারেস্ট। এক্ষেত্রে যেটা বললাম যে একটা শিক্ষার্থীকে বা বাচ্চাকে বলা হলো যে তুমি পড়াশোনা করলে তোমাকে একটা খেলনা বা চকলেট দেওয়া হবে, তার মানে এই নয় যে রেগুলারলি তাকে বলা হলো যে তুমি পড়ো তোমাকে একটা চকলেট দেওয়া হবে, এরকম না। তাকে যদি রিওয়ার্ডসই দিতে হয় তাহলে রিওয়ার্ডসের মধ্যেও যেন ডাইভার্সিটিস থাকে, অর্থাৎ বৈচিত্র্য থাকে। যেরকম তাকে যে কাজগুলো করানো হবে তার মধ্যে যেমন বৈচিত্র্য থাকবে, তেমনি তাকে যে রিওয়ার্ড স্কিমের মধ্যে ফেলা হবে তখন তার মধ্যেও যেন তার বৈচিত্র্য থাকে। যেমন কোনো দিন বলা হলো তাকে খেলনা দেওয়া হবে, কোনো দিন বলা হলো তাকে কোনো খাবার দেওয়া হবে, কোনো দিন বলা হলো তাকে কোথাও ঘুরতে নিয়ে যাওয়া হবে, কোথাও বলা হলো কোনো দিন তাকে বলা হলো যে তোমার সাথে আজকে খেলা হবে, একটা নতুন গেমস দেওয়া হবে। অর্থাৎ তাকে দিয়ে যেরকম বিভিন্ন ধরনের কাজ করাতে হবে, তার ক্ষেত্রে যে রিওয়ার্ডগুলো দেওয়া হবে সেক্ষেত্রেও যেন সেগুলোর মধ্যে বৈচিত্র্যপূর্ণতা থাকে। গিভ রিওয়ার্ডস ইনস্ট্যান্টলি। এক্ষেত্রে আর একটা জিনিস মনে রাখতে হবে, যেহেতু শিক্ষার্থীদের কোনো রিওয়ার্ডসের কথা বলে, অর্থাৎ কোনো পুরস্কার দেওয়ার কথা বলে যেহেতু তাদের দিয়ে কাজ করানো বা শিখন প্রক্রিয়া আগ্রহ আনা হচ্ছে, সেক্ষেত্রে তারা যেন কাজ করার সঙ্গে সঙ্গেই তাদের যে জিনিসটার বলা রিওয়ার্ড দেওয়ার কথা বা পুরস্কার দেওয়ার কথা হয়েছিল সেটিও যেন সঙ্গে সঙ্গে দেওয়া হয়। অর্থাৎ কি, যে শিশুকে বলা হলো যে তুমি পড়ে নাও, পড়া হয়ে গেলে তোমাকে একটা চকলেট দেবো, সে হয়তো সেই চকলেটের লোভে তাড়াতাড়ি করে ভালো করে পড়াশোনা করে নিল, কিন্তু পড়াশোনা করার পরে যদি তাকে চকলেট দিতে দেরি করা হয় বা বলা হলো না আজকে চকলেট দেবো না কালকে দেবো, তাহলে কিন্তু নেক্সট দিন থেকে আর শিশুটি সেই চকলেটের কথা শুনে আর কিন্তু পড়াশোনা করবে না। কারণ তাদের মনে এটাই আছে, সে যেহেতু পড়াশোনা করেছে চকলেটের লোভে, সে কিন্তু এই আশাই করেছে যে আমার পড়া হয়ে যাবে, আমি সঙ্গে সঙ্গে চকলেটটি পাবো। সেক্ষেত্রে যদি সেই চকলেটটি তাকে দিতে দেরি হয় বা যদি না দেওয়া হয়, তাহলে কিন্তু সে নেক্সট টাইম থেকে আর সেই কাজটা শুনবে না। তো সেক্ষেত্রেই এটা বলা হচ্ছে যে গিভ রিওয়ার্ডস ইনস্ট্যান্টলি। আমি এখানে চকলেটের কথা বারবার এই জন্য বলছি, আমি জাস্ট এটা উদাহরণ দেওয়ার কথা জন্য বলছি। কিন্তু এই ক্ষেত্রে রিমিডিয়াল টিচিংয়ের ক্ষেত্রে কিন্তু রিওয়ার্ডস বিভিন্ন প্রকারের হতে পারে, সেটা আমি আগেই বললাম। নেক্সট হচ্ছে হ্যান্ডলিং স্টুডেন্টস বিহেভিয়ার প্রবলেমস, অর্থাৎ শিক্ষার্থীদের আচরণের ওপরে কিন্তু, অর্থাৎ তাদের বিভিন্ন সমস্যাগুলোকে নির্ধারণ করে তার উপরে কিন্তু তাদের কিভাবে সমস্যাগুলো দূরীকরণ করতে হবে সেগুলো নির্ধারণ করতে হবে। A teacher should observe the performance of students and their behaviors always in groups. শিক্ষক বা শিক্ষিকা যিনি থাকবেন তাকে কিন্তু প্রত্যেকটি স্টুডেন্টদের যে আচরণ থাকবে সেটিকে কিন্তু সবসময় নজরে রাখতে হবে। It is the duty of a teacher to establish close relationship with students. শিক্ষক বা শিক্ষিকাকে অবশ্যই শিক্ষার্থীদের সঙ্গে একটি সহযোগিতামূলক সম্পর্ক এবং তাদের সঙ্গে কিন্তু, অর্থাৎ শিক্ষার্থীরা যাতে সহজ এবং সাবলীলভাবে তাদের সমস্যাগুলো শিক্ষক বা শিক্ষিকার সামনে উপস্থাপন করতে পারে, সেরম ধরনের সম্পর্ক স্থাপন করতে হবে। The teacher should help the students to realize the effect of their own behavior. এক্ষেত্রে শিক্ষক বা শিক্ষিকাকে শিক্ষার্থীদের যে আচরণ আছে সেই আচরণ অনুযায়ী বুঝতে হবে যে তাদের চাহিদা কী, তাদের দুর্বলতা কী, সেগুলোকে কিন্তু অবজার্ভ করতে হবে। কিপ ইন ক্লোজ কন্ট্যাক্ট উইথ পেরেন্টস টু ফাইন্ড আউট দ্য কজ অফ পিপলস বিহেভিয়ার প্রবলেমস। এক্ষেত্রে শিক্ষক বা শিক্ষিকাকে যেসব শিক্ষার্থীদের সমস্যা হচ্ছে তাদের সমস্যাগুলির কারণ কী, সমস্যা দূরীকরণ কিভাবে করা যায়, সেক্ষেত্রে কিন্তু অভিভাবকদের সঙ্গেও কিন্তু যোগাযোগ রাখতে হবে। হেল্প পিপলস বিল্ড আপ সেলফ কনফিডেন্স অ্যান্ড এ হেলদি সেলফ ইমেজ।
যেহেতু দুর্বল শিক্ষার্থীদের প্রায় সময় আত্মবিশ্বাসের অভাব ঘটে থাকে, সেক্ষেত্রে তাদের বিশ্বাস কীভাবে বৃদ্ধি করা যায় এবং তারা যাতে নিজেরা কীভাবে সাবলীলভাবে আর 5টা শিক্ষার্থীর মতো নিজেদের সবার সামনে উপস্থাপন করতে পারে সহজেই, সেদিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে। ডু নট ট্রাই টু চেঞ্জ অল দ্য ডেভিয়েন্ট বিহেভিয়ার অফ পিপলস অ্যাট ওয়ান্স। কখনোই কিন্তু একই সাথে শিক্ষার্থীদের সমস্ত আচরণবিধিকে পরিবর্তন করা যাবে না, সেগুলো কিন্তু ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ আস্তে আস্তে পরিবর্তন করতে হবে। রেফার দ্য কেস অফ কাউন্সিলার্স ফর ফলো আপ অ্যাকশন ইন দ্য বিহেভিয়ার প্রবলেমস অফ পিপলস কন্টিনিউ অর বিকাম সিরিয়াস। যদি কোনো ক্ষেত্রে দেখা যায় যে শিক্ষার্থীদের এই দুর্বলতাগুলি বা সমস্যাগুলি রিমিডিয়াল টিচিং বা শিক্ষক বা শিক্ষিকার সহায়তার পরও কিন্তু এগুলো কমছে না, ক্রমশ বাড়তে থাকছে এবং প্রবলেমগুলো আরও সিরিয়াস হয়ে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু পরবর্তীকালে কাউন্সিলারের সহায়তা নিতে হবে। লাস্ট হচ্ছে ডেভেলপমেন্ট অফ জেনারিক স্কিলস, অর্থাৎ শিক্ষার্থীদের যে সাধারণ দক্ষতাগুলি আছে সেগুলি কিভাবে বৃদ্ধি করা যায়। টু ডেভেলপ গুড লার্নিং হ্যাবিটস অ্যান্ড অ্যাটিটিউডস, অর্থাৎ শিখন প্রক্রিয়ার যে প্রক্রিয়াগুলি আছে, যে অভ্যাসগুলি আছে, সেগুলোকে কিন্তু শেখাতে হবে বা সেগুলি বৃদ্ধি করাতে হবে। কমপ্লিট দ্য অ্যাসাইনমেন্টস ডেলি, প্রত্যেক দিনে যে অ্যাসাইনমেন্টস দেওয়া হবে সেখানে প্রত্যেকটি শিক্ষার্থী জানে তাদের ক্ষমতা অনুযায়ী, তাদের দক্ষতা অনুযায়ী যতই সমস্যা থাক না কেন, তারা যেন তারা যতটাই পারছে তাদের কিন্তু সেগুলো কমপ্লিট করতে হবে প্রতিদিন। টু বি রেসপন্সিবল অ্যান্ড ডিসিপ্লিন, প্রত্যেক শিক্ষার্থীরা যাতে নিজেদের দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কে সচেতন হয় এবং তারা যেন পুরোপুরি অনুশীলন প্রক্রিয়া মেনে চলে, সেদিকে লক্ষ্য রাখতে হবে। ইউজ আইটিসি টু মোটিভেট, এর আগেও আমরা বিভিন্ন ক্ষেত্রে শিক্ষার ক্ষেত্রে দেখেছি যে আইটিসি অর্থাৎ ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড কমিউনিকেশনের যে ব্যবহার, অর্থাৎ যে ব্যবহারগুলো, যে আইটিসির বিভিন্ন টিএলএম বা টিচিং লার্নিং মেটেরিয়ালগুলো ব্যবহার করলে যেগুলোতে শিক্ষার্থীরা আরও বেশি আগ্রহী বা মনোযোগী হয়ে ওঠে, সেগুলোর বেশি করে ব্যবহার করতে হবে। টিচ পিপলস টু লার্ন অ্যাকর্ডিং টু দেয়ার ওন পেস, তাদের চাহিদা অনুযায়ী কিন্তু যেন শিক্ষাদান করা হয়। হেল্প দেম টু কাল্টিভেট দ্য হ্যাবিট অফ সেলফ এস্টিম, নিজেদের দক্ষতাগুলিকে কিভাবে বৃদ্ধি করা যায়, তাদের অভ্যাসগুলিকে কিভাবে সেগুলো, অর্থাৎ অনেকের থাকে ভালো অভ্যাস থাকে, অনেকের খারাপ অভ্যাস থাকে, অর্থাৎ খারাপ অভ্যাসগুলোকে কিভাবে ভালো অভ্যাসে নিয়ে যায় সেদিকে সেইগুলি প্রতিস্থাপন করতে কিন্তু সাহায্য করতে হবে। ট্রেন পিপলস টু এস্টাবলিশ গুড ইন্টারপার্সোনাল রিলেশনশিপ, সেলফ পিয়ার গ্রুপ সেট প্রোগ্রামসের মধ্যে আমি বলে দিয়েছি, তো সেটা আর বলছি না। তো এইভাবে কিন্তু শিক্ষার্থীদের ট্রেনিং দিতে হবে যে তাদের একে অপরের মধ্যে কিভাবে সম্পর্ক, অর্থাৎ সুসম্পর্ক স্থাপন করা যায় এবং নিজেরা কিভাবে সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তুলতে পারে, সেদিকে ট্রেনিং দিতে হবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে একটা লাইক করো, আর এই সিরিজের প্রত্যেকটি ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করো। যদি তোমাদের কোনো টপিক সম্বন্ধে কিছু জানার থাকে বা কোনো সাজেশন থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও।